7 দিনের জন্য লন্ডন সফরে যাচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই 2023 সালে স্পেন সফরে গিয়ে ঠিক কি কি করেছিলেন সে তো আমরা সকলেই প্রত্যক্ষ করেছিলাম। এবং স্পেন সফরে সেখানকার মাটিতে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সেখানে যা যা বিজনেস প্রপোজাল দেওয়া হয়েছিল, এতগুলো দিন কেটে যাবার পরেও পশ্চিমবঙ্গে কতটা বাস্তবায়িত হয়েছে বা এক অংশ বাস্তবায়িত হয়েছে কিনা সেই তথ্য হয়তো আমার আপনার কাছে সকলেরই রয়েছে। সেই স্পেন সফরের রেশ কাটতে না কাটতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একটা বিদেশ সফর, এবং তিনি এবারে অক্সফোর্ডে নাকি বক্তৃতা দেবেন। এই খবর তো একেবারেই আপনারা সকলেই শুনে নিয়েছেন, তার কারণ খবর প্রকাশের মাধ্যমেই যখনই প্রকাশ পেয়েছে তখনই হট কেকের মতো এটা বিক্রি হয়ে গিয়েছে, আর আপনারা সকলের কাছে সেই তথ্য পৌঁছে গিয়েছে। কিন্তু যে তথ্যটা আপনাদের আজকে আমি দেব, আমি হলপ করে বলতে পারি যে 100 জনের মধ্যে হয়তো 90 জন অন্তত এই খবর আপনারা পাননি। সেটা হচ্ছে একজন বিজনেস ওম্যান তিনি দাবি করেছেন যে তিনি তার একজন ক্লায়েন্টকে, যারা কলকাতায় ব্যবসা করত, তাদের ব্যবসা কলকাতা থেকে হেডকোয়ার্টার সরিয়ে দিয়ে শুধুমাত্র বেঙ্গালুরুতে স্থানান্তরের জন্য তিনি একটা পরামর্শ দিয়েছিলেন। এবং কলকাতা থেকে একটা কোম্পানির হেডকোয়ার্টার সরে গিয়ে বেঙ্গালুরুতে হওয়ার পর সেই কোম্পানির ভ্যালুয়েশন 50% বেড়ে গিয়েছে। অর্থাৎ যদি একটা কোম্পানি কলকাতায় যখন তাদের হেডকোয়ার্টার ছিল, তাদের যদি কোম্পানির টোটাল ভ্যালুয়েশন 1000 কোটি টাকা হয়ে থাকে, তাহলে তারা যখন শিফট করে কলকাতা থেকে চলে গিয়ে ব্যাঙ্গালোরে পৌঁছে গিয়েছিলেন, তখন কিন্তু তাদের এই ভ্যালুয়েশন 1500 কোটি টাকা হয়ে গিয়েছিল। ভাবতে পারেন এই মিরাকল চেঞ্জটা কিভাবে হয়েছে। সেটা ব্যাখ্যা করার জন্যই অনেকে বলছেন যে পিনকোড ডাজ ম্যাটার। অর্থাৎ আপনি কোথায় বিজনেস করছেন, সেখানকার রাজনৈতিক পরিস্থিতি কি, যিনি প্রশাসনিক কর্তা তিনি কতটা পরিবেশ বান্ধব এবং শিল্প বান্ধব পরিবেশ দিচ্ছে শিল্পপতিদের, তার উপর নির্ভর করছে শিল্পপতিদের সাকসেস এবং আদেও তারা সেই জায়গায় আসবেন কিনা শিল্প করার জন্য। এইরকম একটা ঘটনা গোটা দেশ জুড়ে আলোচিত হচ্ছে, কিন্তু বাংলা মিডিয়াগুলো তো এই তথ্য আপনাদের দেখাবে না। তাই ইকোনমিক টাইম থেকে একটা মারাত্মক তথ্য আপনাদের সামনে আনবো, তাও আবার কখন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যখন বিদেশে যাচ্ছেন, এবং ওই প্রত্যেকবার যখন কোনো রাজনৈতিক নেতা বিদেশে যান তখন একটা করে ছোট্ট অংশ যোগ করে দেওয়া হয় যে তিনি শিল্প নিয়েও কথা বলবেন। তার কারণ হচ্ছে শিল্প নিয়ে কথা বললে লোকে প্রশ্ন তুলবেন না। মুখ্যমন্ত্রী তো আমাদের জন্যই যাচ্ছেন, আমাদের ভালো করার জন্যই তো যাচ্ছেন, এই জন্য যাতে কেউ প্রশ্ন তোলার না সুযোগ পান, সেই কারণেই এই একটা লেজুর জুড়িয়ে দেওয়া হয়। কিন্তু আজকে এই তথ্য আপনাদের সামনে অবশ্যই আমি বলতে চলেছি, একটু মন দিয়ে শুনবেন যে কলকাতায় এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে, সেখানে বিজনেসম্যানরা বিজনেস করতে চাইছেন কিনা, যারা করছেন তারা আস্তে আস্তে চলে গিয়ে তারা রাতারাতি লাভবান হয়ে যাচ্ছেন শুধুমাত্র অ্যাড্রেস চেঞ্জ করে। এই মারাত্মক তথ্যটি আজকে আপনাদের সামনে একেবারেই প্রমাণ সমেত দেব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর শুরু করছি। প্রথমে আপনাদের আমি সেই খবরটা দেখাবো, আপনারা দেখুন। এটা হচ্ছে ইকোনমিক টাইমসে এই খবরটি প্রকাশ পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের পর্দায়, যেখানে লেখা রয়েছে শিফটিং হেডকোয়ার্টার্স ফ্রম কলকাতা টু বেঙ্গালুরু increased company's valuation by 50%, claims entrepreneur. Netizens says pin code matters. বুঝতে পেরেছেন? এবারে কিছুটা আপনাদের সামনে আমি পড়ে শোনাই, পরতে পরতে এর চমক রয়েছে এবং আপনারা বুঝতে পারবেন। এই যে প্রত্যেক বছর একটা করে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হন, যেখানে আলো করে বসে থাকেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে সম্ভাবনাময় শিল্পপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, এবং বিভিন্ন রকমের বিজনেসের প্রপোজাল প্রত্যেক বছর দেওয়া হয় যেগুলো অন্যান্য বছরকে ছাপিয়ে যায়, কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কপালে চাকরি আর জোটে না, আর পশ্চিমবঙ্গে শিল্প আর হয় না। কিন্তু ওই বাঘের ছানা বা কুমিরের ছানা দেখিয়ে নির্বাচনে একের পর এক বৈতরণী কিন্তু সরকার পার করে দিচ্ছে। অর্থাৎ কিভাবে আমরা গাধা হয়ে থেকে যাচ্ছি, এইটা কিন্তু আমরা ধরতে পারছি কিনা সেটা আপনারাই বিচার করে দেখবেন। কারণ এই তথ্যটা আপনাদের সামনে আমি পড়ে শোনাবো। ওই যে ইকোনমিক টাইমসে যিনি বলেছেন যে হেডকোয়ার্টারটা সরিয়ে 50% ভ্যালুয়েশন বেরিয়ে গিয়েছে, আমি ওই বিজনেস ইকোনমিক টাইমস থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি, একটু শুনুন আপনারা, তারপরে বাংলায় ব্যাখ্যা করব। এ বিজনেস স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড এন্টারপ্রেনার হ্যাজ অ্যাসার্টেড দ্যাট শি সাকসেসফুলি pursued a client to shift their company's headquarters from Kolkata to Bengaluru, a move that allegedly led to a 50% surge
in the company's valuation. Piyu Datta, the London-based founder of the strategy consulting firm Anthropia, revealed that mere presence of a Kolkata address was negatively impacting the company's market perception and overall valuation. অর্থাৎ কি বলা হয়েছে বাংলায় তর্জমা করলে আপনারা বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের কি অবস্থা। যে একটা বিজনেস লন্ডন বেস একটা বিজনেস এন্টারপ্রেনার যার নাম হচ্ছে পিউ দত্ত, অ্যান্ট্রোপিয়া বলে একটি কোম্পানি চালান। তাদের মূল কাজ হচ্ছে যে কোনো কোম্পানি কোথায় কিভাবে তারা ভালো রেভিনিউ আনতে পারবে, কিভাবে তাদের বিজনেস গ্রোথ বাড়বে, এই নিয়ে তারা কাজ করে থাকেন। তারা সাজেশন দেন অন্য কোম্পানিদের। এবং তিনি দাবি করছেন, এই পিউ দত্ত তার টুইটটাও আপনারা দেখতে পাচ্ছেন, কনভিন্সড এ ক্লায়েন্ট টু মুভ হেডকোয়ার্টার টু ব্যাঙ্গালোর, কলকাতা অ্যাড্রেস ওয়াজ ডিসকাউন্টিং দ্য ভ্যালুয়েশন বাই 50%, ইটস দ্যাট ওয়াইল্ড। অর্থাৎ এই যে বিজনেস এন্টারপ্রেনার তিনি বলছেন যে তিনি তার একজন ক্লায়েন্টকে সাজেস্ট করেছিলেন যে আপনি আপনার হেডকোয়ার্টারটা কলকাতা থেকে সরিয়ে ব্যাঙ্গালোরে নিয়ে যান, এবং তার কারণ হচ্ছে কলকাতায় যতক্ষণ আপনার হেডকোয়ার্টারে অ্যাড্রেস থাকবে সেটা আপনার কোম্পানির ইমপ্রেশনের উপর ইম্প্যাক্ট করছে। এবং তার ক্লায়েন্ট কথা মতো তাদের ওই হেডকোয়ার্টারটা কলকাতা থেকে ব্যাঙ্গালোরে সরিয়ে নিয়ে যাওয়াতে রাজি হয়েছিলেন। এর ফলে তারা হাতে নাতে তার ফলও পেয়েছেন, একেবারে 50% ভ্যালুয়েশনের গ্রোথ পেয়ে গিয়েছেন। ওই বললাম কোম্পানিটির ফর এক্সাম্পল 1000 কোটি টাকার তাদের ওভারঅল ভ্যালুয়েশন ছিল, সেটা কিন্তু এই শিফটিং এর ফলে 1500 কোটি টাকার তারা কিন্তু ভ্যালুয়েশনে এসে দাঁড়িয়েছে। এইটা যদি পরিস্থিতি হয় বিজনেসম্যানদের কাছে, যদি এটা পরিষ্কার হয়ে যায়, বিরোধী দলনেতা এটা নিয়ে টুইটও করেছেন যে তিনি বলেছেন যে সিপিএম এর আমলের 34 বছর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 15 বছরের রাজত্বে পশ্চিমবঙ্গের হাল কি অবস্থায় আমরা নিয়ে গিয়েছি সেটা বিরোধী দলনেতা টুইট করে কিন্তু এই ঘটনা বলেছেন। এবং আপনারা একবার ভেবে দেখুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনে গেলেন, সেখানে গিয়ে রাস্তায় জগিং করলেন, তারপরে পিয়ানো বাজালেন, আরো কি কি সব কাজ করলেন। এখান থেকে বেশ কিছু সাংবাদিকদের নিয়ে যাওয়া হয়েছিল, কুণাল ঘোষ গিয়েছিলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন, বড় বড় শিল্পের কথা বললেন। একটা শিল্প হতে দেখেছেন? দু একটা মিটিং অবশ্যই সেখানে হয়েছিল। এবং আমরা এটাও দেখবো এই লন্ডনে তিনি যাচ্ছেন, সেখানেও গিয়ে দু একটা হয়তো বিজনেসম্যানদের জন্য, যারা মোটেই প্রথম সারির হয়তো বিজনেসম্যান হবেন না, কিন্তু তাও কারোর সঙ্গে মিটিং করে সেই ছবিগুলো একেবারেই বড় করে ফ্রন্ট পেজে ছাপা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার মর্নিং ওয়াক করবেন, পাশে তার স্তাবক সাংবাদিক কুল হয়তো দৌড়ে দৌড়ে যাবেন। এই সমস্ত ঘটনা আরো একবার ঘটবে। কিন্তু আদতে কি পশ্চিমবঙ্গে কোনো বিজনেসম্যান এসে তারা বিজনেস করতে পারবেন? তার কারণ আপনাদের সামনে আমি দেখালাম, যাদের অলরেডি বিজনেস রয়েছে তারা চেষ্টা করছে যে কলকাতা থেকে সরিয়ে নেওয়ার কারণ হচ্ছে যে কলকাতায় থাকলে একটা রেপুটেশনের ব্যাঘাত ঘটছে, তারা মনে করছে। আপনারা দেখলেন সেখানে লেখাই ছিল, একটা ইমপ্রেশন খারাপ হয়ে যাচ্ছে যে কলকাতায় বিজনেস করে মানে সেটা খুব একটা বড় বিজনেস না, বা তার বিজনেসের ওপর ট্রাস্টেবিলিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। যখনই সেটা রিলোকেট করে ব্যাঙ্গালোর কিংবা দিল্লিতে নিয়ে যাচ্ছে বা মুম্বাই নিয়ে যাচ্ছে, তখন কিন্তু অটোমেটিক্যালি তাদের ভ্যালুয়েশন বেড়ে যাচ্ছে। তারা কিন্তু প্রোডাক্ট একই রেখেছে, একই সেই কোম্পানি, একই সেই স্টাফ, কিন্তু কোন কারণে আপনারা ভেবে দেখুন যে শুধুমাত্র পিনকোডটা চেঞ্জ করার ফলে বিজনেস এতটা গ্রো করে যাচ্ছে। এইটাই হচ্ছে যে কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী, কোন রাজনৈতিক দল কতটা মানে শিল্প বান্ধব পরিবেশ তৈরি করে রেখেছে। যে যত ভালো শিল্প বান্ধব পরিবেশ তৈরি করে রেখেছে, সেখানে বিজনেস করাটা ততটা ইজি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হলো, সেখানে তিনি একেবারে বললেন যে বিজনেস হাব পশ্চিমবঙ্গ হচ্ছে গোটা ভারতের মধ্যে একটা বড় বিজনেস হাব। তিনি দাবি করলে তো আর হলো না, তার কারণ তিনি দাবি করতে পারেন লক্ষ কোটি টাকার মৌ স্বাক্ষরও হতে পারে, কিন্তু আদতে বিজনেসম্যানরা আসছে কিনা সেইটা সব থেকে বড় কথা। এবং আপনাদের এটাও বলবো যে এই আদানি গোষ্ঠীকে নিয়ে তো অনেক কথা বলা হয়, কিন্তু আদানির আনুকূল্য সমস্ত রাজনৈতিক দলই পেতে চায়, সমস্ত রাজনৈতিক দল। সেই জন্য আমি দেখছিলাম এই আদানি গোষ্ঠী তারাও ফিউচারে প্ল্যান করেছেন যে কোন কোন রাজ্যে তারা ইনভেস্ট করবেন। অন্তত 8 থেকে 10টি রাজ্যের প্রপোজালের কথা তারা মাথায় রেখেছেন। তার মধ্যে রয়েছে ধরুন মহারাষ্ট্র, কিংবা রয়েছে দিল্লি, কিংবা রয়েছে রাজস্থান। এইরকম প্রচুর স্টেট থাকলেও পশ্চিমবঙ্গের সেখানে নাম নেই। অর্থাৎ দেশের শিল্পপতি বলুন, বিদেশের শিল্পপতি বলুন, তারা কেউই পশ্চিমবঙ্গ সম্পর্কে আগ্রহী নন। এর মূল কারণ হচ্ছে যে ভিত্তির উপর বেশ করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, যে টাটাদের তাড়িয়ে, দেখুন টাটা আপনাদের বলেছিলাম না, টাটাকে অনেকে ঘরের লক্ষ্মী বলে।
টাটা যেখানে আসে সেখানে লক্ষ্মী লাভ হয়, তার কারণ এত ভালো রেপুটেশনের একটা বিজনেসম্যান গোটা পৃথিবীতে আর নেই। রতন টাটা চাইলে তিনি গোটা পৃথিবীর 1 নম্বর বড়লোক কিংবা 1 থেকে 5 নম্বর বড়লোকের মতো জায়গায় তিনি থাকতেই পারতেন, কিন্তু তিনি যে পরিমাণ চ্যারিটেবল কাজ করেছেন, আর দ্বিতীয় কোনো বিজনেসম্যানকে এই ধরনের কাজ করতে আপনারা দেখবেন না। এ হেন রতন টাটাকে যে মানে সরকার তাড়িয়ে দিয়ে তারা ক্ষমতায় আসতে পেরেছে, সেই সরকার কোনোভাবেই কোনো বিজনেসম্যানদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এবং তার দাম, সেই যে ভুল 2011 সালে নির্বাচনের সময় পশ্চিমবঙ্গবাসী সম্ভবত করেছিল, তার মূল্য এখনো চোকাতে হচ্ছে কন্টিনিউয়াসলি। কিভাবে না, ঋণের, আমার আপনার মাথায় ঋণ ক্রমাগত বাড়তে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সফর করবেন, সে তো নিশ্চিতভাবে আমার আপনার করের টাকাতেই করবেন, কিন্তু সেই সফর, সে প্রধানমন্ত্রীও আমার আপনার করের টাকাতেই সফর করেন, কিন্তু সেই সফর থেকে যদি আমরা কিছু পাই তবেই না বুঝতে পারবো যে হ্যাঁ সত্যি যে এই সফর তিনি করলেন, যত টাকা খরচ হলো তার 10 গুণ টাকা তিনি আমাদের রাজ্যে ফিরিয়ে আনলেন। কিন্তু সেটা যদি না হয়ে শুধু যে টাকা আমাদের করের টাকা সেটা যদি তিনি বাইরেই নিয়ে চলে গেলেন এবং আরো তার সঙ্গে বেশ পছন্দের সাংবাদিক কুলকে নিয়ে চলে গেলেন, তাহলে বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গের কি অবস্থা হতে পারে। তাই আপনাদের সামনে আমি একবারে প্রমাণ এবং তথ্য দিয়ে বললাম যে বিজিবিএস থেকে বিভিন্ন রকমের ডাক দেওয়া হতে পারে, হাত দেওয়া হতে পারে, কিন্তু আদতে বিজনেসম্যানরা তারা কি ভাবছেন সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। কাজেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনো যদি পশ্চিমবঙ্গবাসী আমরা যদি নিজেদের ভবিষ্যৎ যদি ছেড়েই দেন, হয়তো আপনারা যারা শুনছেন কিছুটা ম্যাচিওর, আপনাদের কোনো না কোনো ভাবে কর্মসংস্থান সেটা যে কোনো ভাবেই হোক আপনারা করে নিয়েছেন, কিন্তু আপনাদের সন্তানরা যদি চান যে পশ্চিমবঙ্গে তারা আগামী দিনে থাকবেন, তাহলে কি এই ধরনের শিল্প বান্ধব একটা সরকার যদি দিনের পর দিন আমরা রেখে দিই, কোনোভাবে কি সম্ভব হবে? আপনার ছেলেরা যারা এখন হয়তো ক্লাস 10-12-এ পড়ছে, আর কিছুদিন পরে যারা কলেজে পাড়ি দেবেন, কলেজের পর একটা চাকরি খোঁজার চেষ্টা করবেন, এমনিতে সরকারি চাকরিগুলো দেখেছেন কিভাবে চুরি দুর্নীতি হয়েছে, সেখানেও কোনো জায়গা নেই। তারপরে আবার যদি বিজনেস না হয়, শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই লাস্ট নীতি যে চপ শিল্পটাকেও ছোট করে দেখার কোনো কারণ নেই, এছাড়া তো আর কোনো রকমের পথ খোলা থাকবে না। কিন্তু প্রবলেম হচ্ছে এই সব কিছু বোঝার পরেও পশ্চিমবঙ্গবাসীর প্রতি আমার একটু ক্ষোভই হয়। ক্ষোভ আমার আজকে নয়, যবে থেকে ইউটিউবে ভিডিও করছি তারও আগে থেকে ক্ষোভ আমার। কেন বলুন তো? দেখুন, সিপিএম এর জ্যোতিবাবু, তিনি, সে সময় আমি খুবই কম রাজনীতি বুঝতাম, কিন্তু এটুকু বুঝতাম যে তিনি শিল্প বান্ধব কোনো রাজনৈতিকবিদ ছিলেন না। এবং বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রীর দায়িত্বে আসলেন, তখন তিনি পশ্চিমবঙ্গের রূপরেখা চেঞ্জ করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন পশ্চিমবঙ্গের বুকে শিল্পায়ন, এবং যখন তিনি একেবারে ভেতর থেকে অন্তরস্থ জায়গা থেকে পশ্চিমবঙ্গের উন্নতি করার চেষ্টা করলেন, পশ্চিমবঙ্গকে শিল্প দিয়ে ভরিয়ে তোলার চেষ্টা করলেন, তিনি যদি সাকসেস পেতেন, তাহলে আমি একথা বলতে পারি আজকের পশ্চিমবঙ্গের পরিণতি এই জায়গায় থাকতো না। আমাদের দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গের মানুষ কোন সময় কোন সিদ্ধান্ত নেন তার সেই কারণে কিন্তু আমাদের আগামী প্রজন্মকে খেসারত দিয়ে আসতে হচ্ছে। যদি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য যে কোনো কারণে রাজনীতিতে ক্ষমতায় আনতে পারতেন, কিন্তু যে রাজনৈতিক দল টাটাকে তাড়িয়ে দিতে পারে, সেই রাজনৈতিক দলকে যে রাজ্যবাসী ক্ষমতায় নিয়ে আসতে পারে, তাদের তো পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। একথা আপনি স্বীকার করুন বা না করুন, পাপের প্রায়শ্চিত্ত আমাদের সকলকেই করতে হবে, এবং সেই কাজটা আমরা করে চলেছি। কতদিন করতে হবে সে কথা তো বলতে পারবো না, কিন্তু এই কাজ আমাদের করতেই হবে, সেই কাজটাই আমরা করছি। যে সময় বুদ্ধবাবু চাইছিলেন যে পশ্চিমবঙ্গকে ঢেলে সাজাতে, শিল্পায়ন করতে, এবং তার মুখের হাসি চওড়া হচ্ছিল, তার কারণ রাজনীতিতে এত বড় একটা অনেস্ট ম্যান সত্যি খুব কমই দেখেছি। তো বুদ্ধবাবুর মতো তো রাজনৈতিক নেতৃত্ব সিপিএম এর সে জামানাতেও অভাব ছিল, আর এই জামানাতে তো একেবারে নেই বললেই চলে, বা খুবই গুটিগত খাতে গোনা রয়েছে। তো এই ধরনের রাজনৈতিকবিদরা পশ্চিমবঙ্গে, যদি আমরা পশ্চিমবঙ্গের মানুষরা যদি এই ধরনের রাজনৈতিকবিদদের বেছে বেছে একেবারে ক্ষমতার অলিন্দে নিয়ে আসতে যদি না পারি, তাহলে ওই স্পেনের রাস্তায় ছোটাছুটি, কিংবা ফুচকা খাওয়া, কিংবা বাঁশি বাজানো বা পিয়ানো বাজানো, এগুলোই শুনে আমাদের এনজয় করতে হবে। আর চাকরির কথা কিন্তু নয়, ইউটিউব দেখে সময় কাটানোর অভ্যাসটা আমাদের আগামী প্রজন্মকেও আমাদের মতো করে শিখিয়ে দিতে হবে। লিখে জানাবেন আপনাদের মন্তব্য। এখনকার মতো এখানে শেষ করলাম।